সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট সম্পর্কে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি তোমরা প্রাপ্য হিসাবে যে এর আগে যে ক্লাসগুলো সেগুলো তোমরা এর আগে করেছো। তো এই ক্লাসটাও তোমরা দেখবা, এই লেকচারটা দেখলে তোমরা প্রাপ্য নোট বা প্রাপ্য বিল সম্পর্কে যে ধারণা সেটা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রাপ্য হিসাব বলতে আমরা যেটা বুঝি, যদি কোনো প্রকার পণ্য বিক্রয় বা সেবা প্রদান করা হয় তাহলে সেটা আমরা নর্মালি প্রাপ্য হিসাব বলে থাকি, বাকিটা যদি দিয়ে থাকে। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হলো যে যখন পণ্য বিক্রয় বা সেবা প্রদান করা হয় তাহলে সেই পণ্যের বিক্রয়ের নগদ টাকার বিপরীতে বিক্রেতাকে ক্রেতা একটি বিল প্রদান করা হয়। সেই বিলটা বা যেটাকে প্রমিজনারি নোট বলা হয়, প্রতিজ্ঞাপত্র বলা হয়, সেই বিলটা একটা নির্দিষ্ট সময় অন্তর বিক্রেতা সেটা ব্যাংকে ভাঙিয়ে টাকাটা আদায় করে নেয়। তো অনেক সময় এমন হয় যে তার পূর্বে মেয়াদ পূর্তিতেও ভাঙানো যায়, মেয়াদ পূর্তির আগেও ভাঙানো যায়, অনেক প্রক্রিয়া আছে। তো প্রাপ্য বিলটা হলো যে যখন কোনো ব্যক্তির উপর সরাসরি হয় না, সেটা কোনো একটা তোমার একটা প্রমিজনারি নোট বা প্রতিজ্ঞাপত্রের মাধ্যমে হয়, তখন ওই ব্যক্তির কাছ থেকে টাকাটা পাওয়ানো হয় না, সেই বিলটাই টাকা পাওয়ানো হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সে সুদ পায়। অনেক সময় সুদ নাও পেতে পারে। কেমন? তো প্রাপ্য বিল বা প্রাপ্য নোটটা আমরা যখন বিক্রয় করি বা ধরো বাট্টাকরণ করি, সেক্ষেত্রে আমরা দুইভাবে আমরা করে থাকি। একটা হলো যে সুদবিহীন প্রাপ্য নোট, সুদবিহীন প্রাপ্য নোট কেমন, যেটাকে বলা হয় নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। এটা হলো সুদবিহীন। কেমন? আরেকটা হলো সুদ সমেত প্রাপ্য নোট, যেটাকে বলা হয় ইন্টারেস্ট বিয়ারিং নোট। আসলে বিষয়টা হলো যে এই যে সুদ সমেত বিষয়টা হলো প্রাপ্য বিলের বিষয়টা এমন যে প্রাপ্য বিল যেদিন ইস্যু করা হয় এরপর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, সে মেয়াদ পূর্তিতে সেটা ভাঙিয়ে টাকাটা নেওয়া হয়। আর আমরা এখন যেটা বলছি সেটা হলো যে প্রাপ্য বিল যখন নাকি বিক্রয় বা বাট্টাকরণ করা হয় সেটা দুইভাবে হয়। একটা হলো সুদবিহীন প্রাপ্য নোট, সুদ সমেত প্রাপ্য নোট। তো আমরা এই সুদবিহীন এবং সুদ সমেত যে প্রাপ্য নোট সেটা আমরা আজকে একটা অঙ্কের মাধ্যমে দেখব। তোমরা দেখছো অঙ্কটা দিনাজপুর বোর্ড 2015 সালে আসছে, সে অঙ্কটা আমরা আজকে করার চেষ্টা করব। কেমন? তো সে অঙ্কটার মাধ্যমে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা প্রাপ্য বিলটা সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে রবিন অ্যান্ড কং এর প্রাপ্য বিল সংক্রান্ত লেনদেন জুলাই 2014 1 তারিখে 60 দিন মেয়াদি 50,000 টাকার প্রাপ্য বিল ফন অ্যান্ড কং এর নিকট থেকে পাওয়া গেল। দেখো তোমরা এখানে বিষয়টা হলো যে প্রাপ্য বিলের যে বিষয়টা, সেই বিষয়টা হলো তুমি একটা নির্দিষ্ট সময় পরে সেটা ভাঙিয়ে টাকা নিতে পারবে, কিন্তু যখন প্রাপ্য বিলটা ইস্যু করা হয় বা প্রাপ্য বিলটা পাওয়া যায়, সে প্রাপ্য বিলটা পাওয়া গেলে কি হয় জাবেদা দেখো। তাহলে আমরা যেটা করব সেই জাবেদাটা হলো জুলাই 1, আমরা এখানে দিব 2014 জুলাই 1। কেমন? তাহলে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট। কেমন? প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ফন অ্যান্ড কং হিসাব ক্রেডিট। কেমন? কত টাকা? 50,000 টাকা। দেখো এটা একটা নন ইন্টারেস্ট বিয়ারিং একটা বিল। কারণ হলো দেখো এটার মধ্যে কোথাও কোনো টাকা মানে সুদের হার উল্লেখ নেই, তার মানে এটা সুদবিহীন যে বিল সেটা। কেমন?
তো সেখানে আমরা এই জাবেদাটা দেখলাম। এটা হলো যে প্রথম যখন সে বিলটা পায় সেটা হলো ফন অ্যান্ড কং এর নিকট থেকে পেল। কে পেল? রবিন। অর্থাৎ রবিন পন অ্যান্ড কং এর নিকট থেকে সে টাকাটা পাবে। তো পন অ্যান্ড কং টাকাটা না দিয়ে তাকে একটা বিল দিয়ে দিল। তার মানে আমি বিলটা বিক্রি করেও আমি প্রাপ্য বিল পেতে পারি, বা আগে আমি বিক্রি করলাম সেটাও আমি প্রাপ্য বিল হিসাবে পেতে পারি। এরপরে জুলাই 15 তারিখে তোমরা দেখো সে ফন অ্যান্ড কং এর নিকট থেকে প্রাপ্ত বিলটি 15% বার্তায় উত্তরা ব্যাংক, অর্থাৎ রবিন অ্যান্ড কং এর বইতে আমরা জাবেদাগুলো দিব। সে ফন অ্যান্ড কং এর নিকট থেকে যে বিলটা গ্রহণ করলো সেই বিলটা সে বার্তায় ভাঙিয়ে ফেলবে। মানে সে 60 দিন পর্যন্ত সে বিলটা রাখতে পারতো, 60 দিন পর্যন্ত। কিন্তু তার কাছে দেখো, লক্ষ্য করো, তার কাছে এখানে কিন্তু টাকাটা নেই। তার কাছে এই যে 15 দিন পরে সে টাকাটা ভাঙিয়ে ফেলতেছে, মানে এই বিলটা, এই যে বিলটা ভাঙিয়ে ফেলতে। তাহলে সে হিসাবটা আমরা কিভাবে এটার হিসাবটা করব দেখো। আমরা নর্মালি যে জাবেদাটা দিব সেই জাবেদাটা হবে যে নগদান হিসাব হবে ডেবিট, সুদ খরচ হিসাব ডেবিট, এবং যে প্রাপ্য যে বিল আছে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। কেমন? আমরা কিভাবে হিসাবটা করব দেখো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো যে যেটা দেওয়া আছে, তো মনে করো 1 থেকে এটা 60 দিন হলো এটার মেয়াদ, বিলটার মেয়াদ 1 থেকে 60 দিন বিলটার মেয়াদ। কেমন? তো 1 থেকে 60 দিন যে বিলটার মেয়াদ, লক্ষ্য করো এর মধ্যে অলরেডি 15 তারিখে সে বিলটি ভাঙাবে। তাহলে এই 15 দিনের সে কোনো খরচ দিবে না। অর্থাৎ লক্ষ্য করো, অর্থাৎ সে 60 মানে রবিন অ্যান্ড কং যখন বিলটা ব্যাংকে নিয়ে গেল, তখন রবিন অ্যান্ড কং বিলটি ব্যাংকে নেওয়ার পরে মেয়াদ পূর্তির আগে যখন বিলটি সে ভাঙাতে যাবে, তখন এই 15% সে ব্যাংকে দিতে হবে। তাহলে রবিন অ্যান্ড কং এর কাছে এই 15% হলো একটা ব্যয়। তাহলে 15% যে দিবে সে কবে দিবে দেখো, সে জুলাই 15 তারিখে সে এই 15%-এর টাকা 15 তারিখে ভাঙাচ্ছে। তাহলে সে এই কয়দিনের সে খরচটা বহন করবে, এই কয়দিনের খরচ হবে, কারণ 15 দিন দিবে না। আচ্ছা, 15 দিন তো অলরেডি তার কাছে বিলটা ছিল। কেমন? ঠিক আছে। তাহলে আমরা হিসাবটা কিভাবে করব একটু লক্ষ্য করো। সেটা হলো যে আমরা এখানে প্রথমে আসে 50,000 গুণন 15%, 50,000-এর 15% আসে হলো 50,000-এর 15%, 50,000 7,500। দেখো 7,500 আমরা এটাকে ভাগ দিব, গুণন করবে এইভাবে যে 360, আর এখানে 60 দিন থেকে 15 দিন চলে গেল। কেমন? 60 দিন থেকে 15 দিন চলে গেল। তাহলে 15 দিনের হিসাব আমরা করব না। তাহলে আমরা পেয়ে গেলাম 938 টাকা, 938 টাকা পেয়ে গেলাম, 938 টাকা। ওকে। আর আমার বিলের মূল্য হলো 50,000 টাকা। তাহলে 49,062 টাকা। তখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেটা হলো যে একটা বিষয় লক্ষ্য করো, সেটা হলো যে ফন অ্যান্ড কং থেকে যে বিলটা রবিন অ্যান্ড কং গ্রহণ করলো, সেটার মধ্যে দেখো আমি আবারও বলছি, এই বিলটা 15 তারিখে সে ভাঙাচ্ছে। 15 তারিখে যদি সে ভাঙায় তাহলে হিসাবটা 16 তারিখ থেকে হবে। কেমন? তাহলে 16 তারিখ থেকে 60 দিন, অর্থাৎ আরও 45 দিনের সে খরচ দিবে। তাহলে 50,000 টাকার যে 15% সেটা হলো 1 বছরের। কেমন? 1 বছরের যে খরচ, সে 1 বছরের খরচকে 45 দিনে আসে 938 টাকা।
তাহলে 938 টাকা সে খরচ দিবে। ওকে, যেহেতু এটার মধ্যে কোনো সুদ নেই, তাহলে নগদান হিসাব সে প্রাপ্য বিল তার 50,000 টাকা, সে এটা ভাঙিয়ে সে এই মুহূর্তে নগদ টাকা নিবে 49,062 টাকা, আর ব্যাংকে সুদ দিবে, ব্যাংকের সুদ মানে যে বাট্টাটা সেটা দিবে 938 টাকা। এভাবে এটা হলো সুদ ছাড়া যে প্রাপ্য নোট, সেটা আমরা এখন দেখলাম। এবার আমরা দেখব সুদ সমেত যদি কোনো প্রাপ্য বিলের মধ্যে সুদ থাকে আমরা সেটা কিভাবে হিসাব করব। দেখো, পরবর্তীতে আছে 2014 সালের আগস্ট 1 তারিখে দেখো দেওয়া আছে, সেটা হলো যে দেওয়া আছে হিউজ অ্যান্ড কংয়ের নিকট থেকে 60 দিন মেয়াদি 16% সুদের 30,000 টাকার বিল পাওয়া গেল। দেখো, রবিন অ্যান্ড কং হিউজ কোম্পানি থেকে সে 60 দিন মেয়াদি একটা বিল পেল, অর্থাৎ 60 দিনের আগে যদি এই বিলটা ভাঙাতে যায় তাহলে অবশ্যই তাকে বাট্টা দিতে হবে। কারণ হলো প্রাপ্য বিলের বৈশিষ্ট্য হলো যে প্রাপ্য নোট প্রাপ্য বিলের বৈশিষ্ট্য হলো যদি মেয়াদপূর্তির আগে এটা ভাঙানো হয়, মেয়াদপূর্তির আগে ভাঙানো হলে তাহলে তাকে বাট্টা দিতে হবে, মানে ছাড় দিতে হবে। ঠিক আছে, ওইটা হলো যে রবিন অ্যান্ড কংয়ের হলো এটা একটা ব্যয়। তাহলে সে যদি বিলটা পায় তাহলে আমরা আবারও এখানে লিখতে পারি যে প্রাপ্য নোট হিসাব ডেবিট, সেটা হলো 30,000 টাকা। আর প্রাপ্য হিসাব হিউজ অ্যান্ড কং ক্রেডিট 30,000 টাকা। ওকে, আমরা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। কেমন? আচ্ছা, তো আমরা এখানে যখন এটা হিসাবটা করব তখন আমরা এখানে যে 30,000 টাকা দেখলাম এটা আমরা এবার আমরা এটা সাধারণ জাবেদা মনে রাখবা। যদি প্রথম যে জাবেদাটা সেটার মধ্যে যদি পার্সেন্টেজ থাকে তাও সেটা পার্সেন্টেজ ধরবো না, কারণ পার্সেন্টেজে সুদ হিসাব করতে হলে নির্দিষ্ট সময় লাগে। এবার আমরা যেটা করব সেটা হলো যে আগস্টের 31 তারিখ, আগস্ট 31 কীভাবে হিসাবটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা এখন করার চেষ্টা করব। কেমন? তো আমরা দেখব যে এই বিলটার মধ্যে দেখো 31 তারিখে হিউজ অ্যান্ড কংয়ের বিলটি 25% বাট্টা ব্যাংক থেকে ভাঙানো হলো। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। এটা হলো যে সুদ সমেত যে প্রাপ্য নোট, এটা হলো সুদ ছাড়া প্রাপ্য নোট। তো সুদ এখানে দুইটা বিষয় আছে, অর্থাৎ আমি বিলটা আমার কাছে 1 মাস রাখলাম। তো 1 মাস রাখলে আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাকে একটু ক্যালকুলেশনটা ভালো করে দেখতে হবে, তাহলে আমি এটা করতে পারবো। দেখো, আমরা যখনই এটা ক্যালকুলেশন করব আমরা কিভাবে করব। আমাদের প্রথম কাজ হলো যে এই যে বিলটা এখানে ধরো দেওয়া আছে, এই বিলটার কেমন, এই বিলটাও 1 থেকে 60 দিন। ওকে, 60 দিন। প্রশ্ন হলো আমি রবিন অ্যান্ড কং, আমি যদি হিউজ কোম্পানির কাছ থেকে যে বিলটা পেলাম সেই বিলটা আমি যদি ধরি, তাহলে বিলটার আমি যার কাছে বিক্রি করব, অর্থাৎ আমি যদি ব্যাংকের কাছে ভাঙাই, তাহলে ব্যাংক এই বিলটা 60 দিন পরে সম্পূর্ণ সুদ পেয়ে যাবে। তাহলে আমার বিলের আমি আজকে কত টাকা পেলাম? 30,000 টাকা। ঠিক 60 দিন পরে আমি যার কাছে বিক্রি করব, 60 দিন পরে আমি সুদ পাবো হলো কত টাকা সুদ পাবো সেটা হলো, দেখো সুদ পাবো হলো এখানে 30,000, তো 30,000-এর 16%, 30,000 গুণন 16%, 30,000-এর 16% হলো 16%, 4,800 টাকা। আমি 4,800, এটা হলো 1 বছরে আমি পাবো। তো আমার তো বিল হলো 60 দিন, তাহলে আমি ভাগ করব এটাকে 360 দিয়ে এবং গুণ করব আমি 60 দিয়ে। তাহলে আমার কাছে কত আসলো? ভাগ হলো 360 গুণন 60, তাহলে আমি 800 টাকা আমি সুদ পাবো। লক্ষ্য করো, এই 800 টাকা আমি এখানে সুদ পাবো, তাহলে প্লাস 30,000, কেমন? তাহলে 30,800 আমি এখানে পাবো। ওকে, 30,800 আমি এখানে পাবো। তো তোমরা একটা বিষয় লক্ষ্য করো, সেটা হলো যে
আমরা যেখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে 30,800 টাকা আমি এখানে এই বিলটার যখন 2 মাস পূর্ণ হবে তাহলে এটা পাওয়া যাবে। ওকে, এই বিলটা যদি এটা পাওয়া যায় তাহলে আমাকে এখানে আরও কিছু বিষয় একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে আমি এটা কিভাবে করব, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটা হলো, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। ক্যালকুলেশনটা আমি তোমাদেরকে এখানেই করে দেখাচ্ছি। আবার ধরো আমার বিলটা হলো 1 থেকে 60 দিন, আমার বিলটা কেমন, বিলটা 60 দিন। আমি যদি এই বিলটা যদি 30 দিন, যদি 30,000 টাকা বিলটা 60 দিন পরে আমি সুদ পাওয়ার কথা 800 টাকা এবং মেয়াদ শেষে হবে 30,000, টোটাল আমি 30,000 কত পাবো, 800 টাকা পাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো যে আমি 31 তারিখে আগস্টের, এটা হলো আগস্ট, 31 তারিখে আমি বিলটা ভাঙিয়ে ফেলছি। তো প্রশ্ন, আমি ভাঙালেও যার কাছে বিলটা থাকবে সে কিন্তু 60 দিন রাখতে হবে। মানে আমি যদি ব্যাংকে বিলটা ভাঙাই তাও ব্যাংক রেখে দিবে, 60 দিন পরে ব্যাংক ভাঙাইতে পারবে। বিলের বৈশিষ্ট্য হলো বিল কখনো তোমার মেয়াদ পূর্তির আগে ভাঙানো যায় না, জাস্ট বাট্টাকরণ করা যায়। সেটা হলো যে তাও বিল ভাঙানো হয় না, সেটা হলো বিলের এগেনিস্টে টাকা আনা হয় এবং বিনিময়ে ব্যাংকে কিছু কমিশন দেওয়া হয়, এটাই। তাহলে এটা পাবে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে 30 তারিখে মানে 60 দিন পরে এটা পাওয়া যাবে। তাহলে আমরা এইভাবে হিসাবটা করতে পারি, তোমরা দেখো। তাহলে বিল মূল্য হলো তোমার 30,000 টাকা, বিল মূল্য যোগ সুদ আয় হলো 800 টাকা। এটা আমরা পেয়ে গেলাম, কেমন, 800। কীভাবে পেলাম সেটা তো আমি তোমাদেরকে দেখালাম, সেটা আমি দেখাই, আবারও দেখাই। 30,000 টাকা গুণন 16%, হ্যাঁ, সমান 4,800 ভাগ হলো 360 গুণন হলো 60, তাইলে হয়ে যায় 800 টাকা পেয়ে গেলাম। তাহলে আমার এই যে 30,000 ধরো এখানে আছে 800 টাকা, এটা হলো মোট পাওনা। হ্যাঁ, আমি মোট পাওনা, এটা আমার এটা। ওকে, এবার দেখো আমি কিভাবে আমি দেখাবো। এবার হলো ধরো বাদ সুদ খরচ, অর্থাৎ আমি যে ব্যাংকের মধ্যে আমি যে ধরো তোমার এখানে লক্ষ্য করো, আমি সুদও দিতে হবে। কেন সুদটা দিতে হবে, আমি যে 31 তারিখে ভাঙাচ্ছি আমি কত দিনের সুদ দিব, আমি এটা দিব না, কেমন, আমি সুদ দিব এই অংশটার, আমি এই অংশটা সুদ দিব, মনে রাখবা। কারণ এই অংশটা কত, 31 তারিখ যদি ভাঙানো হয় তাহলে 60 দিনের আর কত আছে, তাহলে 30,800 গুণন 30,800 গুণন এ হলো 360, এ হলো 60 মাইনাস 31, ঠিক আছে। হ্যাঁ, এটা এরকম হবে না, এটা হবে 30,800 গুণন কত পার্সেন্ট, 25% গুণন 25% গুণন 60 মাইনাস 31 আর হলো 360। আমি এটাকে আরেকটু এদিকে নিয়ে যাই, সেটা হলো 30,800, তাহলে 30,800। ওকে, দেখো, অর্থাৎ লক্ষ্য করো, আমার এটা সিম্পল বিষয়, সেটা হলো আমি যতদিন বিলটা আমার কাছে রাখবো খরচটা আমি অতদিনের দিব না। অলরেডি আমার এখানে 31 দিন হয়ে গেছে, আমি যতদিন পূর্বে বিলটা ভাঙাচ্ছি ততদিনের আমি খরচ এখানে বহন করব। তো আমরা এখানে দেখব কত টাকা আসে। 30,800 গুণন 25 ভাগ, তাহলে এটা আসছে, এখানে যেটা আসছে সেটা হলো ভাগ হলো 360 গুণন হলো 29, তাহলে এখানে আসছে 620 টাকা, এখানে কেটে নেওয়া হবে, কেমন, 620 টাকা। তাহলে 30,800 মাইনাস 620, 30,180। দেখো, একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো যে আমার এই বিলটা যদি ব্যাংক তার কাছে রেখে দেয়, তাহলে 60 দিন পরে ব্যাংক 30,800 পাবে। প্রশ্ন হলো যে সে 30,800 পাবে। এখন প্রশ্ন, আমার কাছ থেকে, আমি রবিন অ্যান্ড কন, আমার কাছ থেকে ব্যাংক কত টাকা কেটে রাখবে হলো এই যে 30,800 টাকা আমি পাবো, এটা আমার পাওনা, সেটার 25% বাট্টাকরণ হবে। 25% বাট্টাকরণ করে
সেটার 29 দিন, এই যে আমি অলরেডি 31 দিন এখানে থেকে গেলাম, হ্যাঁ থেকে গেলাম 31 দিন, মানে বিলটা আমার কাছে রেখে দিলাম, তো বাকি 29 দিনের খরচটা আমি দিব। কিছু কিছু বইয়ের মধ্যে তোমরা দেখবা পুরো সময়েরই খরচটা এখানে দেয়া হয়, তো সেটা সঠিক না। তাই মনে করি তোমরা এভাবে করবা। তাহলে প্রতিষ্ঠান অর্থাৎ একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রতিষ্ঠানের যদি যে মূল টাকা এটার থেকে যদি সে কিছুটা বাড়তি পায় তাহলে বুঝতে হবে তার জন্য সেটা আয়, কেমন আয় হিসাবে আমরা ধরব। তাহলে এখানে আগস্টের 31 তারিখ হলো নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট, সুদ আয় হিসাব ক্রেডিট। কেমন? তাহলে আমি সুদ কত পেলাম? 180 টাকা, আমার প্রাপ্য বিল হলো 30,000 টাকা, আর আমি নগদ পেলাম 30,180 টাকা। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা লক্ষ্য রাখবা যে এই বিষয়টা এখানে যেটা আছে কোনো কোনো বইয়ের মধ্যে আমি দেখেছি সেখানে তারা 60 দিনের খরচ ধরা হয়। মনে রাখবা তুমি যতদিন বিলটা তোমার কাছে রেখে দিয়েছো ততদিনের জন্য কোনো সুদ দিতে হবে না, যতদিন থাকবে ততদিনের জন্য তোমাকে সুদ দিতে হবে। এই হলো ইয়ে। তো আমরা এভাবেই করব। আবার অনেক সময় দেখা গেছে সুদটা এটা কেন তাহলে 60 দিনের ধরলাম, কারণ বিলটা কিন্তু মেয়াদ পূর্তির আগে কারো ভাঙানোর ক্ষমতা নেই, অর্থাৎ মূল টাকাটা পাবে না। অর্থাৎ তাহলে এটা কি করলো, বাট্টাটা হলো মানে জাস্ট যে প্রাপ্য বিল যে রবিন অ্যান্ড কং সে ব্যাংকের মধ্যে গিয়ে বিলটা রেখে 15% বাট্টার মাধ্যমে ব্যাংকের সাথে সে চুক্তি করে ভেঙে নিয়ে আসছে। কিন্তু ব্যাংক 60 দিনের আগে এই বিল ভাঙানো যাবে না, মেয়াদ পূর্তি হবে 60 দিন। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমি এই অধ্যায়ের আরও কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।